নমস্কার। গল্পের কোলাহলের 52 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটার সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কিভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো তোমাদের কাছে শুধু এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক সাহায্য করবে। আজকের ঘটনাটি রাতুল দেবনাথ পাঠিয়েছে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই, আর সাবস্ক্রাইব করে দিও একটু। আমরা 500 সাবস্ক্রাইবারের অনেক কাছে পৌঁছে গেছি। আর না বেশি বকে চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সকলের সাথে। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমাদের দীঘাতে। হোটেলের নামটি আমি গোপন রাখছি। আমরা দীঘাতে গিয়েছিলাম 3 বন্ধু, আমি, শুভ আর রিয়াংশ। 2022-এর নভেম্বরে আমরা দীঘা যাওয়ার প্ল্যান করেছিলাম। আমরা হোটেল আগে থেকে বুক করিনি, ভেবেছিলাম ওখানে গিয়েই বুক করে নেব কোনো একটা হোটেল। আমরা ট্রেনে করে দীঘা পৌঁছই সকাল সকাল। নিউ দীঘাতে একটা হোটেলও পেয়ে যাই। নিয়েছিলাম একটাই ঘর আমাদের 3 জনের জন্য। আমাদের রুমের নাম্বার ছিল 19। ঘরটা বেশ ভালোই পেয়েছিলাম। যেহেতু 12টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম, সমুদ্রতে চান করাটা মিস করা যাবে না, তাই আমরা ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে চান করতে চলে যাই 3 জনেই। সমুদ্র থেকে চান করে যখন ঘরে আসি, দেখি ঘরের আলো জ্বলছে না, এদিকে বাথরুমের আলো জ্বলছে। হোটেলের লোককে ডাকা হয়। হোটেলের লোক ঘরে ঢুকতেই আলোগুলো আপনা আপনিই জ্বলে ওঠে। ওরা বলে হয়তো কানেকশন প্রবলেম হচ্ছিল। আমরাও আর গা দিই না বেশি ব্যাপারটায়। এক এক করে সবাই বাথরুমে চান করে নিই। দুপুরের লাঞ্চটা সেরে আমরা আবার বেরিয়ে যাই হোটেল থেকে একটু আশেপাশে ঘুরতে। যখন ফিরি, রাতের দিকে খাবার নিয়েই ঢুকেছিলাম। তখনও একই জিনিস হয়। ঘরে ঢুকে দেখি আলো জ্বলছে না, বাথরুমের আলোটাই শুধু জ্বলছে। আমি আর রিয়াংশ ঘরেতেই থাকি। শুভ যায় রিসেপশনে বলতে। অন্ধকারের মধ্যে ফোনের ফ্ল্যাশ জেলে ব্যাগ থেকে আমি কিছু জিনিস বার করছিলাম। রিয়াংশ হঠাৎ একটা অদ্ভুত কথা বলে ওঠে, রাতুল, মৃত্যুর পরে কি শুধুই অন্ধকার থাকে? আমি প্রশ্নটা শুনে একটু ঘাবড়ে যাই যে রিয়াংশ জীবনে এরকম দার্শনিক কথাবার্তা বলে না। হঠাৎ দীঘার অন্ধকার ঘরে দাঁড়িয়ে এরকম কেন বলছে? আমি ব্যাগ থেকে জিনিস বার করতে করতে বলি, তুই আর এসব জিজ্ঞাসা করার সময় পেলি না? এই অন্ধকার ঘরের মধ্যে এইসব অপয়া কথাবার্তা বলছিস? শুভ আসুক, ও উত্তর দেবে। আমি ঠাট্টার ছলেই কথাটা নিই। পেছন থেকে উত্তর আসে না কিছু। আওয়াজ আসে আমাদের ঘরের দরজাটা বন্ধ করার। আমি ফোনের ফ্ল্যাশটা তাড়াতাড়ি ঘোরাই দরজার দিকে। আমি দেখি দরজাটা বন্ধ করে রিয়াংশ পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করি, রিয়াংশ, কি হলো? দরজাটা বন্ধ করলি কেন? শুভ তো নিচে গেছে। কথাটা যেন ওর কান অবধি পৌঁছায় না। ওরকম অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে। আমার ওর আচরণ দেখে একটু মনে ভয় হয়, কারণ রিয়াংশ খুবই হাসি খুশি মজার ছেলে। 18 বছরের বন্ধুত্বে আমি কোনোদিনও ওর এরকম ব্যবহার দেখিনি। আমি যাই ওর কাছে, কাঁধে হাত দিয়ে ডাকি,
ঘাটটা ঘুরিয়ে রিয়াংশ তাকায় আমার দিকে। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যা দেখছিলাম। রিয়াংশের মুখটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে, গালগুলো ঢুকে গেছে পুরো, চোখ তার রক্তবর্ণ। আমি বুঝে ওঠার আগেই বাইরে থেকে দরজাটা খুলে শুভ রিসেপশনের লোকটিকে নিয়ে ভেতরে ঢুকে আসে। আমি পিছিয়ে আসি। আমাকে ওরকম ভয় পেতে দেখে শুভ বলে ওঠে, তুই আবার দরজা বন্ধ করে এরকম দাঁড়িয়ে আছিস কেন এখানে? আমি তাকাই রিয়াংশের দিকে। ততক্ষণে হোটেলের লোকটি বাইরের মেনটা একবার অফ করে অন করে দেওয়ায় কারেন্ট চলে এসেছিল। রিয়াংশকে দেখি একদমই স্বাভাবিক। ও উল্টে আমাকে প্রশ্ন করে, এরকম ভয় ভয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি বুঝতে পারি না কি হলো ব্যাপারটা। এতটা মনের ভুল হওয়া কি সম্ভব? আমি রিয়াংশকে বলি, তুই তো যত সব উদ্ভট প্রশ্ন করছিলিস, কি সব যেন মৃত্যুর পরে কি শুধুই অন্ধকার, এটা জিজ্ঞাসা করছিলিস আমাকে। তারপর দরজা দিয়ে দাঁড়িয়েছিলিস তুই দরজার পেছনে। আমার কথাটা শুনে শুভ ভুরু কুঁচকে তাকায় রিয়াংশের দিকে। রিয়াংশ যেন আকাশ থেকে পড়ে। ও বলে, কি আলফাল বকছিস? তুই ব্যাগ থেকে জিনিস বার করছিলিস, আমি তো বাথরুমে পা ধুতে গিয়েছিলাম। আমি বোঝাতে পারি না, মনে মনে ভাবি হয়তো শুভ আর রিয়াংশেরই এটা কোনো গোপন ব্যাপার যে আমাকে ভয় দেখাবে। এরকমটা হয়ে থাকে বন্ধুত্বের মধ্যে। হোটেলের লোকটি বাইরে থেকে সব শুনছিল, আমি লক্ষ্য করেছিলাম সেটা। আমার চোখে চোখ পড়াতে তাড়াতাড়ি চলে যায়। রাত্রিরে ডিনার করে নিয়ে আমরা শুয়ে পড়ি। একটাই বড় খাট ছিল, তাই বাঁ দিকে আমি শুই, মাঝখানে শোয়ে রিয়াংশ আর ডান দিকে শোয়ে শুভ। ঘরের লাগোয়া একটা ব্যালকনি ছিল, ছোট। সকালে এসে আমি একবার গিয়েছিলাম ব্যালকনিতে, তারপর তো আর ছিলামই না বেশিক্ষণ হোটেলে, তাই ওখানে কারোরই যাওয়া হয়নি। আমার ঘুমটা ভেঙে যায় ওই ব্যালকনির দরজার আওয়াজে। ঘুম জড়ানো চোখে আমি দেখি কেউ একজন বারান্দায় বেরিয়ে যাচ্ছে দরজাটা খুলে, আবার দরজাটা বন্ধ করে দেয়। আমি ঘুরে পাশে দেখি রিয়াংশ নেই। শুভকে দেখি অঘোরে ঘুমোচ্ছে। ডাকি শুভকে, শুভ, ওই শুভ, রিয়াংশ একা একা এত রাতে বারান্দায় গেল কেন? শুভর কাঁচা ঘুম ভাঙাতে সে আমাকে উত্তরে বলে, ও কারুর সাথে হয়তো কথা বলতে গেছে, তোকে অত দেখতে হবে না, তুই ঘুমোতো। আমিও সেটাই ভাবতে চাইছিলাম, তবে পারলাম না। বাথরুমের দরজাটা খুলে রিয়াংশ বেরিয়ে আসে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। ও আমাকে ওরকম দেখে বলে, তোর আবার কি হলো? বাথরুম থেকে বেরোচ্ছি সেটা দেখেও আবার এরকম অবাক হচ্ছিস কেন? আমি এক লাফে খাট থেকে নেমে ঘরের সব আলো জ্বালিয়ে দিই, শুভকেও তুলি। আমি ওদের দুজনকেই বলি যে আমি ভাবছিলাম রিয়াংশ হয়তো বারান্দায় গেছে, কিন্তু রিয়াংশ তো বাথরুমে গিয়েছিল, তাহলে বারান্দায় গেছে কে? আমরা তিনজনেই যাই বারান্দায়। আগে বেরোয় শুভ, পেছনে ছিলাম আমি, আর তার পেছনে ছিল রিয়াংশ। শুভ বেরিয়েই থমকে দাঁড়িয়ে যায়। আমিও শুভর পেছনে দাঁড়িয়ে যাই। বারান্দায় দেখি রিয়াংশ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ফোন নিয়ে ঘাঁটছে। আমাদের ওরকম দেখে বলে ওঠে, কিরে তোরা এরকম দুজনে এত রাতে বারান্দায় এলি? আমরা দুজনেই ভয় পেছনে তাকাই ঘরের ভেতরে, দেখি কেউ কোথাও নেই। পেছনে যে রিয়াংশ ছিল সেটা আমরা দুজনেই বুঝতে পারি না, সে কোথায় গেল? ভয় আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে বারান্দায় দাঁড়ানো রিয়াংশকে বলি, একটু আগে তো তুই বাথরুম থেকে বেরোলি। ও সেটা শুনে বলে, ধুর কি যাতা বলছিস, আমার একটা ফোন এসেছিল, ঘরে কথা বললে উঠে পড়বি তোরা, তাই আমি বারান্দায় এলাম। আমরা ভয় পাই, কারণ
দুজনে একসাথে রিয়াংশকে দেখেছিলাম ঘরের মধ্যে, কথাও বলেছিল সে। তাহলে কে ছিল সেটা? রিয়াংশ যেহেতু দেখেনি, ও অতটা বিশ্বাস করতে চাইছিল না। ঘরে এসে আমরা আবার শুয়ে পড়ি, তবে আমার আর চোখে ঘুম আসে না। মধ্যরাত তখন কটা জানি না, খাটটা একটু নড়ে বুঝতে পারি আমি, যেন কেউ উঠছে বা নামছে খাট থেকে। সজাগ ছিলাম আমি, সঙ্গে সঙ্গে ঘুরে তাকাই, দেখি কেউ ওঠেনি, নামেও নি, ওরা দুজনেই শুয়ে রয়েছে। আমি আবার পাশ ফিরি। আমার সোজাসুজি একটি জানলা ছিল, আর তার বাইরে ছিল বারান্দা। জানলা দিয়ে বারান্দাটা দেখা যেত অল্প। পাশ ফিরতেই আমি দেখি রিয়াংশ ওই বারান্দাটা থেকে ঝুঁকে জানলার কাছে মুখ এনে আমাকে দেখছে। মুখটা সেই তখনের মতো। আমি পরিত্রাণে চেঁচিয়ে উঠি, ওরা দুজনেও উঠে পড়ে। সব বলার পরে ওই রাতেই ঠিক করি হোটেলটা ছেড়ে দেওয়ার। কিছু এমন আছে ওই ঘরে যেটা শুভ নয়, সেটার আঁচ আমি পাচ্ছিলাম। শুভও পেয়েছিল কিছুটা। ব্যাগ প্যাক করে আমরা নেমে আসি রিসেপশনে। তখন ঘুমোচ্ছিল সবাই। ম্যানেজারের ঘরটা রিসেপশনের সাথেই ছিল। আমাদের ডাকাডাকিতে বেরিয়ে আসে। ম্যানেজারকে আমি আর শুভ বলি যে 19 নাম্বার ঘরে যা ঘটছিল আমাদের সাথে। ম্যানেজার শুনে বলে, আপনাদের বাজেট অনুযায়ী আমাদের ঘর খালি ছিল না, তাই আপনাদের ওই ঘরটি দিয়েছিলাম। কিছু মনে করবেন না, খালি থাকলে ওই ঘরটা আপনাদের দিতাম না। আমরা জিজ্ঞাসা করি, কেন, কি কি আছে ওই ঘরে? ম্যানেজার বলে, অনেক বছর আগে ওই ঘরে একজন মুসলিম ফ্যামিলি এসেছিল। 2 দিনের বুকিং ছিল ওনাদের। তবে দ্বিতীয় দিনই ওই ঘর থেকে ওই লোকটি আর তার বউয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাদের শরীরে কোনো ক্ষতর চিহ্ন ছিল না। পুলিশ তদন্ত করে সাধারণ মৃত্যু বলেছিল। আমরা কিন্তু সেটা মানিনি। আমরা মানি যে তাদের মৃত্যুর জন্য দায়ী ছিল জিন। কারণ অনেক লোকেরাই যারা ওই ঘরে থেকেছে তারপরে তাদের চেনা মানুষকে দেখতে পেয়েছে। 1 রাতের বেশি কেউই থাকতে পারে না ওই ঘরে। আমরা একান্তই দুঃখিত, এত হোটেলে চাপ থাকাতে আপনাদের ওই রুমটা দিতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা শুনে বেরিয়ে আসি হোটেলের চাবিটা রেখে। তখন ঘড়িতে দেখি 4:10 বাজে। মেন রোডের সামনে এসে দেখি একটা বন্ধ চায়ের দোকান, সেখানে 2টো বেঞ্চ রাখা। ওখানেই বসি একটু। ঘুমও পাচ্ছিল, তাই ব্যাগটা কোলে নিয়ে একটু মাথাটা হেলিয়ে শুই। আলো ফোটার পর লোকজনের আওয়াজে তন্দ্রাটা ছেড়ে যায় আমার। উঠে দেখি শুভ দাঁড়িয়ে চেঁচাচ্ছে চায়ের দোকানের লোকটির সাথে। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে? শুভ বলে, রিয়াংশকে পাওয়া যাচ্ছে না। আমি দেখি সত্যি রিয়াংশ কোথায়, আর ওর ব্যাগই বা কোথায়। ফোন করি, রিং হয়ে হয়ে কেটে যায়। শুভ বলে, আমিও অনেকবার ফোন করেছি, ও তুলছে না কোনো ফোন। চায়ের দোকানের লোকটি বলে, আগে আমি যখন আসি দোকান খুলতে দেখি আপনারা দুজনে ব্যাগের ওপর ঘাড় এলিয়ে ঘুমোচ্ছেন। পোশাক দেখে আপনাদের ট্যুরিস্ট বলে মনে হয়েছিল, তাই ডাকিনি। তবে আপনাদের দুজনকেই দেখেছি, আর তো কেউ ছিল না এখানে। আমার মনটা কেমন একটা করে ওঠে। আমি তাড়াতাড়ি শুভকে বলি, হোটেলে চ জলদি। শুভ আমার সাথে দ্রুত পা চালায় হোটেলের দিকে। হোটেলের ম্যানেজার আমাদের দেখে ঘাবড়ে যায়, ভাবে হয়তো আমরা আবার কোনো ঝামেলা করতে এসেছি। আমরা বলি ম্যানেজারকে আমাদের বন্ধুর ব্যাপারে। ম্যানেজার বলে, আপনারা তো দুজনেই বেরিয়ে গেলেন হোটেল থেকে। আমরা তাড়াতাড়ি ম্যানেজারকে বলি 19 নাম্বার ঘরে যেতে আমাদের সাথে। সিঁড়ি দিয়ে প্রায় ছুটতে ছুটতে আমরা ওপরের ঘরে যাই। দরজা খুলি,
দেখি রিয়াংশ শুয়ে রয়েছে খাটে একা মধ্যিখানে। ডাকি ওকে। ঘুম থেকে উঠে আমাদের মুখে সব শুনে রিয়াংশ বলে, বারান্দা থেকে এসে তো আমি শুয়েই ছিলাম, তোরা তো আমাকে ডাকিসনি। আমি আর শুভ একে অপরের মুখের দিকে দেখি, বুঝতে পারি আমরা যাকে সাথে নিয়ে বেরিয়েছিলাম সেটা রিয়াংশ ছিল না। তবে একটা জিনিস বুঝতে পারি না, আমরা রিয়াংশকেই কেন বারবার ওরকম দেখছিলাম। আমরা বেরিয়ে আসি রিয়াংশকে নিয়ে হোটেলটি থেকে, আর থাকি না দীঘাতে, বাড়ি ফিরে যাই। তবে 35 বছর বয়সী রিয়াংশের শরীরে একটা অস্বাভাবিক রোগের দেখা পাওয়া যায় 6 মাস বাদে। সেটায় রিয়াংশের স্মৃতিশক্তি সব লোপ পায়। রোগটির নাম অ্যালজাইমার্স। আজ প্রায় 3 বছর হয়ে গেছে রিয়াংশ আমাদের কাউকেই ভালো করে চিনতে পারে না। আর ওর বাড়ির লোক বলে রিয়াংশ নাকি রাতের বেলায় মাঝে মাঝে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, মৃত্যুর পরে কি শুধুই অন্ধকার? এটা শোনার পরে আমার মনে অনেক প্রশ্ন জেগে ওঠে সেই 19 নাম্বার ঘরকে নিয়ে। রাতুল, আমি খুবই দুঃখিত তোমার বন্ধু রিয়াংশের শারীরিক এবং মানসিক পরিস্থিতির কথা শুনে। তবে কি জানো, ওই যে জিনের কথা বলেছিল হোটেলের ম্যানেজার, আমার যতদূর মনে হয় সে কোনোভাবে পোজেস করেছিল রিয়াংশকে। আর এরকম জিনের কথা অনেকের মুখেই শোনা যায় যারা রূপ বদলাতে পারে। আমার তরফ থেকে আর বাকি সকল গল্পের কোলাহল পরিবারের তরফ থেকে অনেক শুভ কামনা রইল রিয়াংশের জন্য। ধন্যবাদ আমাদের চ্যানেলে নিজের জীবনের ঘটনা পাঠানোর জন্য। বাকি শ্রোতা বন্ধুরা জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। একটা ছোট্ট লাইক করে দিও, সেটাই অনেক সাহায্য হবে। আর 500 সাবস্ক্রাইবারের যেহেতু অনেক কাছেই, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।